হ্যালো স্টুডেন্টস, ফিজিক্স টাইমে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাস 12-এর কারেন্ট ইলেকট্রিসিটি এই টপিকের উপরে আলোচনা। সেখানে খুব ইন্টারেস্টিং একটা বিষয়, যেটা প্র্যাকটিক্যালি আমাদের করতেই হয় বা প্র্যাকটিক্যালি ব্যবহার করতে হয়, সেই বিষয়টা হলো মিটার ব্রিজ। দেখো, আমরা বলেছি আগে যে এই হুইস্টন ব্রিজের কার্যনীতি এটা প্রয়োগ করা হয় যে যন্ত্রগুলোতে, সেই যন্ত্রগুলোর মধ্যে অন্যতম হলো মিটার ব্রিজ। এই মিটার ব্রিজ ছাড়া আর কি আছে? পোস্ট অফিস বক্স এবং পোটেনশিওমিটার। এখন দেখো, এই মিটার ব্রিজ এইটা দিয়ে কি করা হয় এবং এটার গঠন কি, সেটা নিয়ে প্রথমে আমরা জানব। ফার্স্ট, এই মিটার ব্রিজ এটার সাহায্যে কিন্তু আমরা নিম্নমানের রোধ পরিমাপ করতে পারি। নিম্নমানের মানে কি? ধরো 1 থেকে 100 ওহম, এইরকম রোধকে আমরা খুব সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারি। এখন এই যে মিটার ব্রিজের কি অংশ রয়েছে, তোমরা যে দেখতে পাচ্ছ এখানে, এইটা হলো সেই মিটার তার। এখানে এই গল্পের নায়ক হলো গিয়ে এই তারটি, এইটা হলো 1 মিটার তার। তাহলে এইটা হলো 1 মিটার স্কেল। 1 মিটার তারের এখানে একদম 0 বিন্দু থেকে 100 সেন্টিমিটার পর্যন্ত এখানে আটকানো আছে। একটা কাঠের পাটাতন থাকে, সেই পাটাতনটা আমি এখানে এঁকে এটাকে অপরিষ্কার করতে চাই না। এমনিতে আমি একটু কমা আঁকাতে, এই জন্য একটু সময় নিয়ে এটা আঁকতে হয়েছে। হ্যাঁ, তার জন্য আমি আগে থেকে এঁকে নিয়েছি। এখন এইটাকে আর আমি জটিল করতে চাই না, তোমরা তাহলে বুঝতে পারবে না। এই কারণে আমি বলছি যে এইটা হলো সেই মিটার তার। এই 1 মিটার, এর দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। এই 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট তার এখানে লাগে, এই কারণে এটাকে মিটার ব্রিজ বলা হয়। তাহলে মাথায় তোমাদের গেল যে এটা কেন মিটার ব্রিজ নাম, যে এখানে 1 মিটার তার ব্যবহার করা হয়। এই তারটা কিসের না, জার্মান সিলভার হতে পারে। জার্মান সিলভার তোমরা জেনেছো, যেটা একটা সংকর ধাতু, অথবা কনস্টান্টাইন নয়, জার্মান সিলভার বা ম্যাঙ্গানিন, এই সমস্ত পদার্থের তৈরি হয় এই তারটা। এই তারটার বৈশিষ্ট্য কি? এটা একটা সুষম, অর্থাৎ সব জায়গায় এর বেধ সমান, আর কি বেধ সমান শুধু নয়, সব জায়গায় এর উপাদানটা সমানভাবে বিস্তৃত, অর্থাৎ সুষম তার, সব দিক থেকে সুষম, গঠনের দিক থেকে সুষম আর উপাদানের দিক থেকেও সুষম। অর্থাৎ এই যে কনস্টান্টাইন বা ম্যাঙ্গানিন আমি নিয়েছি, এই ম্যাঙ্গানিন তারের যখন আমরা তৈরি করছি, যেন ওই যে সংকর ধাতুটা আমি করেছি ওটা যেন সব জায়গায় বিশুদ্ধ সংকর ধাতু হয়। এবারে এটাকে আটকানো আছে, এর সঙ্গে একটা স্কেল আটকানো আছে। সাধারণত ওটা কাঠের স্কেল হয়, আর কাঠের স্কেলটা তোমরা প্র্যাকটিক্যালি পাবে যে এরকম দুদিক থেকেই হয়। প্র্যাকটিক্যালি পাবে, এখানে এক দিক থেকেই আমরা আলোচনা করব। তাও আমি বলে দিচ্ছি যে এখানে 0 থেকে 100, আর এখানে 0 থেকে এইদিকে 100 পর্যন্ত দাগ করা থাকে। এই হলো মিটার তার, 1 মিটার তার নেওয়া হয়। এবার একে ব্রিজ বলা হয়েছে কেন না, দেখো এটা কিন্তু একটা হুইস্টন ব্রিজের প্রিন্সিপাল দিয়ে এর কাজ। অর্থাৎ এখানে 4টে বাহু রয়েছে, যেমন হুইস্টন ব্রিজের 4টে বাহু ছিল। কি সেই বাহু না, এই যে তুমি এই যে বেশ সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এলের মতো, এটা এলের মতো, এটা একটা আইয়ের মতো, এগুলো কিন্তু পাত, তামার পাত হতে পারে বা ওই ধরনের কিছু সুপরিবাহী পাত দেওয়া থাকে, এবং এখানে স্ক্রু লাগানো থাকে বিভিন্ন। এই যে স্ক্রুগুলো তোমরা প্র্যাকটিক্যাল করলে ভালো করে বুঝতে পারবে যে স্ক্রুগুলো ঠিক কীরকম, মানে একটু প্যাঁচ খোলা যায়, তারটাকে আটকে দিয়ে জুড়ে দিতে হয়। আর এখানে যে কানেক্টিং ওয়্যারগুলো থাকে, এই যে একটা কানেক্টিং ওয়্যার, এই যে একটা কানেক্টিং ওয়্যার, এইখানে আছে কানেক্টিং ওয়্যার, এখানে রয়েছে কানেক্টিং ওয়্যার, এই যে গ্যালভানোমিটারকে জোড়া হয়েছে কানেক্টিং ওয়্যার, হ্যাঁ, এই জকির সঙ্গে জোড়া হয়েছে,
এখানে কানেক্টিং ওয়্যার আছে। এই কানেক্টিং ওয়্যারগুলো একটু বেশ মোটা টাইপের, মানে স্টিফ, ফ্লেক্সিবল নয়, একটু তার যে মানে তামার তার নেওয়া হয়, তার উপরে কভার দেওয়া হয়, সুতোর মতো একটা জিনিস দিয়ে কভার দেওয়া হয়। তোমরা কিন্তু পরীক্ষায় দেখতে পারবে, তোমরা যখন এটা ক্লাসে প্র্যাকটিক্যাল করবে স্কুলে, তখন কিন্তু দেখতে পাবে। কেন নেওয়া হয় সেগুলো? না, তামার তার নেওয়া হয় যাতে রেজিস্ট্যান্সটা অনেকটা কম হয়। এই তো গেল কানেক্টিং ওয়্যার, এইটা গেল পাত। এবার এগুলোর কাজ কি না, এই পাতগুলো দেখো এখানে গ্যাপ আছে, এই একটা গ্যাপ আর এই একটা গ্যাপ, এই গ্যাপ দুটোতে দুটো রোধ আছে, তার মধ্যে একটা নোন অর্থাৎ জ্ঞাত রোধ আর একটা আননোন অর্থাৎ অজ্ঞাত রোধ। এবারে এইটাকে আমি যদি সিম্পলিফাই করি, এটাকে আমি যদি এরকম করে লিখি যে এই রোধটাকে এরকম বক্স না লিখে রোধের সিম্বল দিয়ে লিখব, এই রোধটাকে তার সঙ্গে দেখো এইটা পুরোটা একটা পাত, মানে এর কোনো রেজিস্ট্যান্স নেই, তাহলে আমি ভাববো যে কি আর আর এক্স এইরকম করে পরপর জোড়া আছে। তারপরে কি রয়েছে না, এই রকম করে একটা তার রয়েছে, এই তারটা হলো 1 মিটার তার। এটাকে আমি এই সোজা তারটাকে এরকম বাঁকা করে লিখলাম, তাতে কারোর কোনো আপত্তি রয়েছে? নিশ্চয়ই আপত্তি নেই। তার দেখো দুটো পার্ট, এই একটা পার্ট, এই পর্যন্ত একটা পার্ট আর এই পর্যন্ত একটা পার্ট। এবারে তারটা সুষম বলে দিয়েছি, তার মানে প্রতি একক দৈর্ঘ্যে এর দৈর্ঘ্য 100 সেন্টিমিটার। এবারে এর রোধ সামথিং যদি থাকে, তাহলে প্রতি একক দৈর্ঘ্যের রোধ হবে ওই রোধ বাই 100, টোটাল রোধ বাই 100 করলে আমরা প্রতি একক দৈর্ঘ্যের রোধ পেয়ে যাব। এবার তুমি মনে করো এই অংশটা x সেন্টিমিটার বা এল, তাহলে এল ইন্টু ল্যামডা হবে এইটার রোধ। অর্থাৎ এই যে অংশটা আমি এখানে নিয়েছি, অর্থাৎ এই পর্যন্ত, এইটা হবে এল ইন্টু ল্যামডা, এর রোধ হবে প্রতি একক দৈর্ঘ্যের রোধ যদি ল্যামডা হয়, তাহলে এল দৈর্ঘ্যের রোধ হবে এল ইন্টু ল্যামডা, আর 100 মাইনাস এল দৈর্ঘ্যের রোধ হবে 100 মাইনাস এল ইন্টু ল্যামডা। এটা আর এটা এক্স। এরপরে দেখো গ্যালভানোমিটার কোথায় জোড়া আছে, আর আর এক্সের ফাঁকে এইখানটায়, আর এখানে এই দুটো এলকে গ্যাপে কে সেপারেট করেছে না, এই জকি, এটাকে কি বলা হয়? জকি। জকি সেপারেট করেছে। জকিটা কীরকম? তোমরা হারমোনিয়াম দেখেছো, হারমোনিয়ামে রিড আছে, রিড টিপলে প্যাঁ প্যাঁ করে। আর এই জকিটা কি হয়, এটা হচ্ছে সরানো যায়, এখানে একটা প্ল্যাটফর্ম থাকে, এই জকিটা এরকম করে সরতে পারে, আর যেখানে আমি রিডটা টিপবো তখন সেখানে কানেকশান হবে, সবসময় জুড়ে নেই কিন্তু। এটা এরকম করে সরালাম, এখানে টিপলাম, এখানে সরালাম, এখানে টিপলাম, এরকম সরালাম। ওই জকিটা এরকম এই তারটার বিভিন্ন স্থানে এটা কিন্তু কানেক্টেড হতে পারে। এই জকিটার মারফত কি কানেক্ট করা থাকে, এই ভেতর দিয়ে আমি তার দিয়ে দিয়েছি, গ্যালভানোমিটার যোগ করা থাকে। তাহলে এইটা যদি জকি হয়, তাহলে এর সঙ্গে থাকে গ্যালভানোমিটার যোগ, আর গ্যালভানোমিটার থেকে আরেকটা তার আর আর এক্সের মধ্যে যুক্ত থাকে। এবারে এই আর এবং এই যে তার, এই আর এর মাঝে এটা কি, এটা একটা প্লেট, পাত, এর রোধ নেই, তার মানে এই বিন্দু আর এই বিন্দু সমান ধরতে পারবো, কারণ এর মাঝে কোনো রোধ নেই। তাহলে আমার এখানে এই যে এলের যে রোধ আমি বলছি, অর্থাৎ এই রোধটা আর আর এর মধ্যে এইটা হচ্ছে এ বিন্দু, এইটা তাহলে এ বিন্দু হলো, আর এইটা যদি বি বিন্দু হয় সেটা এক্স, এবং এই 100 মাইনাস এল ইন্টু ল্যামডা, 100 মাইনাস এল ইন্টু ল্যামডা, আর এক্সের কানেক্টিং যে পয়েন্টটা সেটাকে আমি বি বলবো, অর্থাৎ এটা হলো এ, এটা হলো বি। আর এখানে জকি, এখানে জে দিয়ে দিচ্ছি, আর এখানে আমি কিছু একটা নাম দেব, এ বি সি দিয়ে দিলাম, তাহলে এটা হলো সি। এবার তুমি বুঝতে পারছো যে মিটার ব্রিজ কোন প্রিন্সিপালে কাজ করে? হুইস্টন ব্রিজের প্রিন্সিপালে কাজ করে। এবারে আমি কি করব, এই প্রান্ত দুটোকে ব্যাটারির সঙ্গে যুক্ত করব, এটা সবাই ভালো করে জেনেছ। এবার এইখানে ব্যাটারিটা কিভাবে জোড়া আছে সেটা আমি আসছি। দেখো, আমি যদি এটাকে প্লাস মাইনাস করি, সবসময় এদিক দিয়ে একই দিকে কারেন্ট যাবে, উল্টো দিকে যদি কারেন্ট পাঠাতে চাই, তাহলে আমাকে ব্যাটারিটাকে আবার কি করতে হবে না, আবার খুলে আবার লাগাতে হবে, এইদিকে
এরকম করে লাগাতে হবে, তাতে কিন্তু অসুবিধা, তাতে তুমি বারবার তার লাগাচ্ছ জুড়ছো, সেক্ষেত্রে তোমার পরীক্ষায় অনেক ব্যাঘাত ঘটবে। কারণ যখন আমরা একটা এক্সপেরিমেন্ট করি সেখানে আমরা কি করি, অনেকগুলো ডেটা নিতে হয়, সবসময় লাগিয়ে জুড়ে করব, তাহলে একটা পরীক্ষা করতে অনেক সময় লেগে যাবে। এই কারণে এখানে একটা ব্যবস্থা থাকে, সেটাকে আমরা বলছি কমিউটেটর। কমিউটেটর মানে কি, কমিউট করা তোমরা পেয়েছো ক্লাস 10-এ, সেখানে তোমরা জেনারেটরে পেয়েছো কমিউটেটর। সেখানে তোমরা দেখতে পেয়েছো যে কমিউট করা কি না, আমার এখানে আমি সবসময় এই যে তারগুলোকে আমরা এরকম করে জুড়ে রাখবো, এরকম করে জুড়ে রাখবো। এবারে একটা ব্যাটারির সঙ্গে আমি আলাদা করে দুটো প্রান্ত এরকম করে জুড়ে রাখবো। এবার তুমি দেখো এইরকম চারটে দাঁতওয়ালা জিনিস থাকে এরকম। কখনো যদি চারটে দাঁতের মধ্যে সবাই একসঙ্গে কিন্তু আটকে থাকে না, এখানে চারটে দাঁতের মধ্যে এরকম করে ফেলা যায়, তোলা যায়। এখানে যদি তুমি দেখো, এখানে প্লাস এর সঙ্গে যুক্ত আছে, আর এটা মাইনাস প্রান্তটা এর সঙ্গে যুক্ত আছে। এবারে কি করলো না, এইরকম করে যুক্ত থাক, এইরকম করে কমিউটেটরের দাঁড়াগুলো যুক্ত থাকলো, যার সঙ্গে এটার সঙ্গে এই আঙুলটার সঙ্গে এই আঙুলটা একই সঙ্গে যুক্ত যদি হয়, আর এই আঙুলটার সঙ্গে এই আঙুলটা যদি একই সঙ্গে যুক্ত হয়, তাহলে কি হবে, এইটার সঙ্গে যোগ হয়ে যাবে আর এটার সঙ্গে যোগ হয়ে যাবে। তখন আমি বুঝতে পারবো যে এই দিক দিয়ে কারেন্ট যাবে, এদিক দিয়ে এটা আমি নেগেটিভ লিখে, এটা নেগেটিভ আর এটা পজিটিভ। তখন আমি বুঝতে পারবো কি না, এইটা এর সঙ্গে যোগ হওয়া মানে এই দিক দিয়ে কারেন্ট যাচ্ছে। এবার কমিউটেটরটাকে যখন উল্টো করে দেবো, তখন কি হবে না, এর সঙ্গে এইটা জুড়বে, এর সঙ্গে এইটা জুড়বে আর এর সঙ্গে এইটা জুড়বে। তখন কি হবে না, এখানে নেগেটিভ, এইটা নেগেটিভ, এটা নেগেটিভ আর এটা কি হলো পজিটিভ। কি হলো, এটা হচ্ছে ভুল হয়ে গেল, আমি তো পুরো উল্টো, এই তো ব্যাটারি শর্ট সার্কিট করে দিলাম। এখানে আমি কি করেছিলাম, ফার্স্টে এটা জুড়েছিলাম, এটা জুড়েছিলাম। এটা যখন জোড়া হয়েছিল তখন এটা পজিটিভ ছিল, এই দিক দিয়ে কারেন্ট যাচ্ছিল। এবারে আমি যদি কমিউটেটরটাকে মনে করি যে আমি এই রকম করব, এই দিকে জুড়বে আর এই দিকে জুড়বে, তাহলে কি হবে, এইটা পজিটিভ হয়ে যাবে, এটা পজিটিভ হয়ে যাওয়া মানে এই দিক দিয়ে কারেন্ট যাবে আর এই দিক দিয়ে কারেন্ট ঢুকবে। অর্থাৎ কারেন্টের যে ডিরেকশান সেটাকে চেঞ্জ করার জন্য যে সিস্টেম থাকে সেটাকে বলা হয় কমিউটেটর। এরকম একটা সিস্টেম থাকে যে হচ্ছে কমিউট করে, অর্থাৎ কারেন্টের ডিরেকশানকে উল্টায়। সেটা তোমরা বইতে ছবি পেয়ে যাবে, বা কখনও অ্যানিমেশানে তোমরা কোনো একটা ভিডিও ইউটিউবে দেখে নিতে পারো যে কমিউটেটর কীভাবে কাজ করে, সেটাতে তুমি পরিষ্কার বুঝতে পারবে। এটা হলো, এবারে কমিউটেটরের কাজ তো হয়ে গেল। এবারে আমার এই আসল কাজে আসবো, যে আমার এখানে এই রোধটা আমার জানা, এই রোধটা অজানা। এবার আমি কি করব, জকিটাকে সরালে কী হবে, এটাকে যখন অন রেখেছি তখন এই সার্কিটের মধ্যে কারেন্ট যাচ্ছে। এবার জকিটাকে সরিয়ে আমি যখন এখানে ঠেকাবো তখন কি হবে, এই গ্যালভানোমিটারটার বিক্ষেপ ঘটবে। এরকম করে আমি এদিক ওদিক সরিয়ে দেখব গ্যালভানোমিটারের বিক্ষেপ কোথায় কম হচ্ছে, আর একটা জায়গায় দেখব যে গ্যালভানোমিটারের বিক্ষেপ একেবারে কম হচ্ছে। সেই জায়গাটায় ধরা যাক এই জায়গাটা, যে এইখানে এসে গ্যালভানোমিটারের কোনো বিক্ষেপ হচ্ছে না, তখন আমি কি বলবো, এটা ব্যালেন্সড কন্ডিশানে চলে এসছে, অর্থাৎ হুইস্টন ব্রিজটা নিষ্পন্দ অবস্থায় এসছে। এই নিষ্পন্দ অবস্থা শর্ত কি হবে না, এইটা বাই এটা সমান এটা বাই এটা, বা এটা বাই এটা সমান এটা বাই এটা। তাহলে আমরা আননোন রাশিটাকে উপরের দিকে যদি রাখি, কিউ বাই পি এক্স বাই আর সমান হবে এইটা বাই এটা, পি কিউ আর এস, পি বাই কিউ সমান আর বাই এস। আমরা জানি এই সূত্রটা, পি বাই কিউ সমান আর বাই এস। এখানে আমরা কি করছি, এই পিটা হচ্ছে আর এটা হচ্ছে কিউটা হচ্ছে এক্স, আর এটা হচ্ছে আর এটা হচ্ছে এল ল্যামডা, এটা হচ্ছে আর 100 মাইনাস এন ইন্টু ল্যামডা, এটা হচ্ছে এস। তাহলে কিউ বাই পি বাই কিউ, তাকে উল্টে দিলে কী হবে, কিউ বাই পি, তাহলে হবে এস বাই আর, তার মানে এটা বাই এটা হবে 100 মাইনাস এল ইন্টু ল্যামডা বাই এল ইন্টু ল্যামডা। এবারে বুঝতে পারছো ল্যামডার কোনো কাজই থাকছে না। এই কারণে এই তারটার ল্যামডা কত কেউ কোনো দিন জানতে চাইবে না, তোমাকে ওই তারটা দিয়ে
কাজে লাগাতে হবে, অর্থাৎ তারটা সুষম কিনা, তারটার সব জায়গায় রোধাঙ্কের মান সমান কিনা, তারটার সব জায়গায় তার এরিয়া অফ ক্রস সেকশন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান কিনা, এটা তোমাকে দেখতে হবে। এইটা হয়ে গেল। তাহলে এখান থেকে ল্যামডা ল্যামডা কেটে গেলে এক্স ইকালস টু আমি পাবো আর ইন্টু 100 - L বাই এল। এক্সের ভ্যালু আমরা পাবো আর ইন্টু 100 - L বাই এল। তাহলে আমি এই এলটা আমি কোথা থেকে পাবো? না এই স্কেল আছে, স্কেল থেকে আমি জকি যেখানে আছে, এখানে দাগ একটা থাকে জকি, সেই দাগে যেখানে মিলে যাবে, যে দাগের সঙ্গে মিলে যাবে সেই দাগ থেকে আমি এলের মানটা পাবো। আর বাকিটা হয়ে যাবে 100 - L। আমি যদি এখানে 52 পাই, এদিকে পাবো 48। এখানে যদি 53 পাই, 53 নয়, এটা যদি 56 পাই, ওইদিকে পাবো 44। মোটামুটি 45 থেকে 55-র মধ্যে এই ভ্যালুটা রাখার চেষ্টা করতে হবে। তার জন্য প্রয়োজনে আমার জ্ঞাত মানের রোধটাকে আমরা চেঞ্জ করতে পারি বা চেঞ্জ করতে হতে পারে। সেক্ষেত্রে আমাদের চেষ্টা করতে হবে এই যে মিটার ব্রিজ, এই মিটার ব্রিজ থেকে আমরা ফ্রুটফুল রেজাল্ট যদি পেতে চাই, অর্থাৎ আমরা যে এক্সপেরিমেন্টটা করছি অজানা রোধের মান নির্ণয়, সেই অজানা রোধটা যদি আমরা সঠিকভাবে নির্ণয় করতে চাই, সবচেয়ে ভালো কাজ করে, অর্থাৎ এরর কম হয় যে বিন্দুতে, সেটা হচ্ছে এই 50-এর কাছাকাছি যদি জকি থাকে। কিন্তু 50-এর কাছাকাছি জকি থাকবে আমরা আগে থেকে ধরে নিতে পারবো কী করে? কারণ আমার এটা নোন, কিন্তু এটা তো আননোন। এই রোধের মানটা তো আমরা কত জানি না। এই কারণে প্রথমে একটা পরীক্ষা করে নিতে হয়, কাছাকাছি এর ভ্যালুটা প্রথমে একটা, এখানে ধরো 20-তে এলো, এখানে 80-তে এলো, তখন এটার মান একটা ছিল, তার থেকে একটা মান আন্দাজ করবে, করার পরে তুমি কি করবে, এবারে নোন রেজিস্ট্যান্সটা তোমাকে বেছে নিতে হবে। পরীক্ষাগারে ল্যাবে তোমার অনেকগুলো রোধ থাকে, নোন রেজিস্ট্যান্স রোধের বাক্স থাকে, সেই রোধের বাক্স থেকে সেই মানের, অর্থাৎ এর কাছাকাছি মানের রোধ তোমাকে লাগাতে হবে, তবে তুমি আরও নিখুঁতভাবে এটাকে পরিমাপ করতে পারবে। আমি যে কথাটা বললাম সেটাকে হয়তো ভালো করে বোঝাতে পারলাম না, আমি নিউমেরিক্যালি ব্যাপারটা বোঝাই। ধরো তুমি রোধ বাক্সে রোধ নিলে 10 ওহম। এবারে এক্সটা তুমি কত জানো না। এবার তোমার জকির অবস্থান এলো এদিক থেকে জকির অবস্থান হলো 20, তাহলে উল্টো দিকে কত হবে? 80 সেন্টিমিটার। এবারে এইটা বাই এইটা সমান হবে এইটা বাই এইটা, তাহলে x বাই 10 সমান হবে 80/20। এটা নিশ্চয়ই বুঝতে পারছো? হ্যাঁ, 80/20। তাহলে এখানে কী হবে? 2 × 4 = 80, অর্থাৎ এক্সের ভ্যালু হয়ে যাচ্ছে 40 ওহম। এবার তুমি এই যে 40 ওহমটা এলো, এটা কিন্তু রাফলি এলো, এটা এত কারেক্ট হবে না বা সম্ভব নয়। কেন কারেক্ট হবে না সেটা আমি দেখাবো এক্ষুনি। এই যে ভ্যালুটা এলো, অর্থাৎ এক্সের যে ভ্যালুটা এলো, অর্থাৎ আননোন যে রোধটা পেলাম সেটা 40 ওহমের কাছাকাছি হবে, কিন্তু আই এম নট শিওর যে এটা 40 ওহম। এবারে আমাকে কি করতে হবে? আমাকে এবার খুঁজতে হবে, আমার কাছে ল্যাবে যে রোধগুলো আছে 20 থাকে, 20 ওহম থাকে, 10 থাকে, 5 থাকে, 1 থাকে, 2 থাকে। এবারে এখানে যেহেতু আমি 40 ওহম পাচ্ছি, আমাকে কি করতে হবে? এটা 10 নেওয়া যাবে না। এবার আমি সরাসরি এটা 40 নিয়ে নেব। এখানে তাহলে 40 ওহম হবে, আর এখানে দেখা যাবে তখন হয়েছে 48 সেন্টিমিটার। এই ফাঁকটা আমি পাচ্ছি। এবারে 0 থেকে 48 দাগে গিয়ে দেখব নিষ্পন্দ অবস্থা পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে 48 সেন্টিমিটার হওয়া মানে 100 - 48, এটা হবে 52 সেন্টিমিটার। এবারে দেখবে এটা 40 থেকে একটু কম বেশি হবে, তখন আমরা নিখুঁতভাবে এই রোধটার মান পেয়ে যাব। এবার দেখা যাক কি হয়, অ্যাকচুয়াল ভ্যালু এই রোধটার কত। না, এইটা বাই এটা x/40 সমান হবে 52/48, 52/48। এখান থেকে আমি এক্সের ভ্যালু পাবো 52/48 × 40। এবারে আমি হিসেব করব, 40 40 12 4 এ 48, 4 12 এ 48, 4 10 এ 40, 2 6 এ 12, আর 2 5 এ 10, আর এখানে 3 2 3 এ 6, এটা 26, অর্থাৎ 130/3। 130/3 কত আসবে? 3 4 এ 12 আর 1 0 3, 43.33 ওহম। তাহলে আমি আগে যখন 10 ওহম ব্যবহার করেছিলাম তখন আমি রেজিস্ট্যান্সের মান কত পেয়েছিলাম? 40 ওহম। কিন্তু সেটা ঠিকঠাক নয়, কারণ এই সমস্ত বিন্দুতে যখন আমি নেব সেক্ষেত্রে আমার এরর চলে আসবে। এতটা ভালো
যে আমি আননোন যেটা রেজিস্ট্যান্স যেটা আমি বের করতে চাইছি তার ভ্যালু এতটা কাছাকাছি আসবে না, কারেক্ট আসবে না। কিন্তু এখন তুমি বলতেই পারো যে এর ভ্যালুটা কিন্তু তুমি প্রায় কাছাকাছি নির্ণয় করতে পেরেছো। এবার কী কী ত্রুটি থাকে সেটা তো আমি আসবো, তার আগে আমি এটাই বলে দিলাম যে কেন এটা 40 এই 50-এর কাছাকাছি রাখা হয়, 48, 52, 45, 55 এই সমস্ত মানের মধ্যে রাখা উচিত কেন। তাহলে তোমরা বুঝতে পারলে যে মিটার বিজে কী করা হয়। মিটার বিজ হলো 1 মিটার দৈর্ঘ্যের একটা তার, সাধারণত এটা কী দিয়ে তৈরি হয়, ম্যাঙ্গানিন বা জার্মান সিলভার দিয়ে তৈরি হয়। কেন এই পদার্থগুলো ব্যবহার করা হয় না, এই পদার্থগুলোর রোধাঙ্ক খুব একটা খারাপ নয়, এবং সবচেয়ে বড় কথা এদের যে টেম্পারেচার কোএফিসিয়েন্ট মানে রোধের উষ্ণতা গুণাঙ্ক কিন্তু এদের ক্ষেত্রে কম। তুমি যখন এক্সপেরিমেন্ট করতে যাচ্ছ তখন এখানে বারবার তোমাকে এর মধ্য দিয়ে কারেন্ট পাঠাতে হচ্ছে, এর মধ্য দিয়ে কারেন্ট যাওয়ার ফলে এখানে একটা তাপ উৎপন্ন হচ্ছে, আর যখন তাপ উৎপন্ন হবে রোধের মান কমবে অথবা বাড়বে। সেক্ষেত্রে তোমার পরীক্ষাতে কিন্তু ত্রুটি এসে যেতে পারে। এই কারণে এখানে ওই ধরনের তারগুলো নেওয়া হয় যাদের রোধের উষ্ণতা গুণাঙ্কের মান কম। এবারে এই ডিসকাশানগুলো থেকে যা প্রশ্ন আসবে তুমি পেরে যাবে, যে ডিসকাশানগুলো করা হলো সেখান থেকে তুমি জানো যে এই প্রশ্ন আসতে পারে। এবারে এই ত্রুটির পরিমাণ সর্বনিম্ন হয়, আমি কি বললাম, যে যখন এই জকির অবস্থানটা নিস্পন্দ অবস্থায় জকির অবস্থানটা 50-এর কাছাকাছি হয় তখন ত্রুটির মানটা সর্বনিম্ন হয়। সেই কন্ডিশনটা আমি এবার বের করার চেষ্টা করব। ত্রুটির মান কখন সর্বনিম্ন হয়? ত্রুটির মান কখন সর্বনিম্ন হয়? ত্রুটির মান কখন সর্বনিম্ন হয়? দেখো আমাদের এখানে অনেক রকম ত্রুটি আসতে পারে। এই যে আমি কানেক্টিং ওয়্যারগুলো লাগিয়েছিলাম, তাদের রেজিস্ট্যান্স, তাদের রোধ, কিছু কম হলেও কিছু পরিমাণ তাদের রোধ আছে, বা ঝালাই দিচ্ছি, ওই যে দুটো প্রান্তকে আমি জয়েন্ট করেছিলাম সেখানে কিছুটা ঝালাই দেওয়া হয়, বা মাঝের যে পাতগুলো সেই পাতগুলোর সামান্য হলেও রোধ আছে। এই সমস্ত কারণে কিন্তু কিছু ত্রুটি আসে। সেই ত্রুটিগুলোকে আমি যদি ধরেই নিই যে ওই ত্রুটি থাকবে, ওকে আমি দূর করতে পারছি না, তাহলে আমি ত্রুটির মানকে কমাবো কী করে? অর্থাৎ ওই ত্রুটিগুলো তো থাকবেই, সেগুলোকে আমি নিয়ে অর্থাৎ সেগুলোকে রেখে আর কিভাবে আমি ত্রুটি কমাতে পারি সেইটাই হলো যে এই যে এল এর মান 50 দাগের কাছাকাছি থাকলে এইটা তোমাকে বুঝতে হবে। দেখো আমরা যে পেয়েছিলাম x/r, লিখে ফেলি x/r সমান আমরা কি পেয়েছিলাম 100 - l/l, এটা নিশ্চয়ই মনে আছে 100 - l/l। এবারে আমি এক্সকে এদিকে রাখবো আর আরকে ওইদিকে নিয়ে যাব, আর 100 - l/l। এবার আমি এটাকে dx করব, dx/dl করব। dx/dl করলে কি পাবো না, আরটা তো কনস্ট্যান্ট, এটা একটা ধ্রুবক, এটা একটা ধ্রুবক, একবার এর ডিফারেন্সিয়েট করব, একে আমি আনচেঞ্জ রাখবো অর্থাৎ r/l। এবার এর ডিফারেন্সিয়েট করলে কী হবে -1 হয়, তোমরা নিশ্চয়ই জানো। 100 - x ডিফারেন্সিয়েট করলে কি হয়, 100-র জন্য 0 হয় আর -x-এর জন্য -1 হয়। এরপরে আমি কি করব, এটাকে আনচেঞ্জ রাখবো, আর 100 - l, আর এটা হবে -l²। এইটা করলে আমি কি পাচ্ছি না, আর এখানে -l² হয়েছে, ঠিকই আছে, আমি এখানে মাইনাস পেয়েছি, ওকে। তাহলে এখানে r/l যদি করা হয় -1, আর এখান থেকে r/l আমি যদি কমন নিই তাহলে কী হবে, একটা এখান থেকে -100/l একটা থাকবে, +1 একটা থাকবে। ঠিকঠাক নিয়েছি? মনে হয় ঠিকঠাক নেই, r x/r = 100 - l/l, x = r × 100 - l/l। এবারে আমি dx করেছি, dx করলে কী হবে, r/l × -1 × dl, আর এটা হবে 101 - l²। ঠিকই আছে। এবারে এটাকে আর একটু সহজ করে লেখা যাক, ভুল করবো কেন। এবারে এখানে কি হবে, -r/l আমি লিখব, তারপরে এই l² দিয়ে ভাগ করব, তাহলে কী হবে -r 100r/l², আর এটাকে এটা দিয়ে ভাগ করলে কী হবে, +r/l। এই তো কেটেই যাচ্ছে -r/l,
ঠিকঠাক আছেই মনে হচ্ছে। তাহলে এখানে ডিএক্স ইকুয়ালস টু আমি লিখতে পারবো -100r/L² ইন্টু ডিএল। এবার যখন আমরা ত্রুটি নির্ণয় করি, তোমরা এরর পড়েছো ক্লাস 11-এ ফার্স্টে, তোমরা এরর এই বিষয়টা পড়েছো, ত্রুটি এই বিষয়টা পড়েছো। কোনো রাশির এক্সের এরর বের করতে গেলে আমরা কী করি, dx/x করি। তাহলে এখানে dx বেরিয়েছে, এবার dx/x করব। এখানে আমি এটাকে মুছে দিচ্ছি, এখনকার মতো মুছে দিচ্ছি, আবার লাগলে আমরা লিখব। এখানে আমরা কি করব, dx/x আমরা লিখব। dx এর ভ্যালু আমরা লিখছি 100r/dl/L², আর x এর ভ্যালু কত না এটা আর 100 - L/L। এটা করলে আমি কি পাবো না, এটা করলে আমি পাবো হচ্ছে এলটা উপরে যাবে, একটা এল নিচে আসবে, কেটে যাবে, আর একটা কেটে যাবে, তাহলে -100 একটা থাকলো, ডিএল থাকলো, আর L² নিচে তাহলে এখানে একটা এল থাকলো, আর তো কেটে গেল 100 - L। এইবারে দেখো, এইটা হচ্ছে ত্রুটি, এইটা হচ্ছে এরর, এটাকে ধরতে হবে। এবারে বলছে এররের ম্যাক্সিমাম, ভালো করে বুঝতে হবে, এখানে কিন্তু ভুল হয়ে যায় অনেক সময়। তোমরা পরীক্ষা দিতে যাবে, তখন যখন নামাতে যাবে দেখবে ভুল হয়ে যাবে, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে না, এখানে এইটা হচ্ছে এরর ম্যাক্সিমাম কখন হবে, এইটা যখন মিনিমাম হবে, এই ভ্যালুটা যখন মিনিমাম হবে। অর্থাৎ আমি যদি ধরি ইকুয়ালস টু -100 ইন্টু DL/100L - L² সমান আমি লিখব -100 ইন্টু DL/P। এই এর মান সর্বনিম্ন হয় যখন P ম্যাক্সিমাম হয়, যখন P সর্বোচ্চ হয়। একটা ভগ্নাংশের ক্ষেত্রে কি হয়, ভগ্নাংশটার নিচের অংশ অর্থাৎ হর যত ছোট হবে ভগ্নাংশটা তত বড় হবে। তাহলে এটা যদি এরর হয়, যদি হয়, এর এই নিচের অংশটা যত বেশি হবে তত এটা কম হবে, এর ভ্যালুটা কম হবে। তাহলে এইটা বেশি হবে কখন না, আমি পি সমান আমি লিখে ফেলবো, আমরা পি ধরে নিয়েছি, এখানে ধরি বলে তোমরা খাতায় লিখে দেবে যে 100L, এখানে 100L হবে, 100L - L², 100L - L²। এবারে dp/dl করলে কি হবে 100 - 2L। এই এই পি এর সর্বোচ্চ মানের শর্ত কি, সর্বোচ্চ মানের শর্ত হলো dp/dl = 0, অর্থাৎ 100 - 2L = 0। সেখান থেকে তুমি পাবে L = 50। অর্থাৎ তুমি দেখলে যে L এর মান যখন 50 দাগের কাছাকাছি থাকবে, একদম 50 হবে, তখন এই এররের মান সর্বনিম্ন হয়। এররেরটা যে এক্সপ্রেশান সেটা তোমরা খেয়াল করবে, একটু প্র্যাকটিস করতে হবে, কারণ তুমি একদম পরীক্ষায় গিয়ে যদি নামাতে চাও সেখানে কিন্তু ভুল হয়ে যাবে, সময় নষ্ট হবে। এই কারণে আমি বলে রাখবো যে তুমি সব কিছু যেগুলো ধরেছো, এক্স কি, আর কি, এল কি, এগুলো সব প্রথমে তুমি লেখার পরে তুমি এক্সপ্রেশানটা লিখে দিলে, লেখার পরে তোমাকে এইভাবে করে যেতে হবে। করার পরে যেটা আসবে এরর হচ্ছে dx/x, এটা তুমি ক্লাস 11-এর জ্ঞানে পেয়েছো। এরর মানে হচ্ছে ডেল্টা কোয়ান্টিটি বাই ডেল্টা x/x, এখানে কোয়ান্টিটিটা হলো x। এবারে আমি পরিমাপ করতে যাচ্ছি এক্সের, এরর হচ্ছে এইটা। এবার এরর ডিপেন্ড করছে কার উপর আমরা দেখলাম না, শুধুমাত্র এলের উপর। তাহলে এখানে ভেরিয়েবলটা হলো এল, অর্থাৎ এলকে আমি কম বেশি করে এররটাকে আমি চেঞ্জ করতে পারি, এররটাকে কমাতে পারি। সেটাই আমরা এখানে পেলাম যে পি এর মান যদি ম্যাক্সিমাম হয় তাহলে এররের মান কম হবে। সেক্ষেত্রে পি এর সর্বোচ্চ মানের শর্ত আমরা বসালাম, সেখান থেকে আমরা জানতে পারলাম যে এল এর মান যখন 50 হয় তখন এররের মান, পি এর মান ম্যাক্সিমাম হয়, আর পি এর মান ম্যাক্সিমাম হওয়া মানে এররের মান মিনিমাম হয়। অর্থাৎ সর্বনিম্ন যে এরর, ত্রুটির মান সর্বনিম্ন হওয়ার শর্ত হলো L = 50 সেন্টিমিটার। এখানে সেন্টিমিটার, কারণ এখানে মিটার বেঞ্চ, এখানে অন্য কিছু হওয়ার সম্ভাবনা নেই, এই কারণে এখানে 50 সেন্টিমিটার তুমি লিখে ফেলবে। এটা হলো ত্রুটির মান কমানোর উপায়। এরপরে আমি যেটাতে আসবো সেটা হলো গিয়ে তোমার এন্ড এরর, প্রান্তিক ত্রুটি, এন্ড এরর, প্রান্তিক বা প্রান্তীয় ত্রুটি।
এন্ড এরর। প্রান্তীয় ত্রুটি, প্রান্তীয় ত্রুটিটা কি না, দেখো তুমি এখানে একটা রোধ বাক্স দিয়েছিলে, এখানে একটা আননোন রোধ দিয়েছো, এখানে এল দিয়েছো, এখানে 100 মাইনাস এল দৈর্ঘ্যের তারের রোধ হচ্ছে, এটা হচ্ছে আর, এটা এক্স। এই ক্ষেত্রে তুমি যে এখানে যে জুড়েছো যে সমস্ত তার বা ঝালাই করেছো, সেখানে কি হয়, এখানে তুমি এখান থেকে তো তুমি এখানে স্কেলটা দিয়েছো, সেই স্কেলের সবসময় এখানে 0 থেকে একবারে 100-তে তারটা শুরু হয় না, হয়তো শুরু হয় খুব কারেক্ট করে নতুন যন্ত্র থাকলে এগুলো হয়, কিন্তু সেখানে যে ঝালাই টালাই আছে অর্থাৎ যে তারটার জোড়া আছে সেটাও কিন্তু এই পুরো তারটার রোধ হিসাবে কনসিডার হয়ে যাচ্ছে। অর্থাৎ আমার এই এলের সঙ্গে আরও সামথিং কিছু এখানে যোগ হয়ে যাবে। তাহলে ইফেক্টিভ যে এল আমরা যেটা বলছি, যেটাকে এল ধরছি, কিন্তু ইফেক্টিভলি এলের সঙ্গে আরও কিছু যোগ করতে হবে। যে বিষয়টা যোগ করা হয় সেইটাকে আমরা বলি প্রান্তিক ত্রুটি। আর কতটা তার মান সেইটা যদি বের করতে পারি তাহলে আমি এর ভ্যালুগুলো ঠিকঠাকভাবে পাবো, অর্থাৎ আননোন যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সের মান আমি ঠিকভাবে বের করতে পারবো। এই কারণে এখানে এই এন্ড এররের ক্যালকুলেশান করতে হয়। প্রান্তিক ত্রুটি কত বা প্রান্তিক শুদ্ধি আমি কি করে করব, প্রান্তীয় শুদ্ধি আমি কি করে করব, শুদ্ধি মানে হচ্ছে এন্ড কারেকশান, এন্ড এরর কারেকশান, এন্ড কারেকশান আমি কিভাবে করব, সেইটা কিন্তু খুব সিম্পলি করা যায়। কিভাবে সেটা করা যায় না, আমরা দেখেছি এইখানে রোধ বাক্স দেওয়া আছে, তারপরে এখানে এক্স আছে, তারপরে আমরা কি করেছি, এটাকে আমরা কি করেছি, এইরকম করে নিয়ে আসছি, এটাকে এরকম করে এটা নিয়ে আসছি, নিয়ে এসে তার মধ্যে আমরা তারটা লাগিয়েছি, আর এখান থেকে আমরা গ্যালভানোমিটার দিয়ে এখানে জকি লাগিয়েছি। এখানে সিম্পলস এরকম করে করব। এটা এল বলেছি আর এটা 100 মাইনাস এল বলেছি, যাই হোক না কেন, এটা আর এটা এক্স। আমি কি করব, এখানে আমরা যে কমিউটেটর দিয়ে আমরা যে লাগিয়েছিলাম, এখানে ইটা ধরো ফিক্সড আছে, তার নির্দিষ্ট দিকে কারেন্ট যাচ্ছে, কারেন্ট একদিকে পাঠাবো আবার উল্টো দিকে পাঠাবো, এইটা করে আমরা কিন্তু এই এক্সের মান নির্ণয় করেছি। অর্থাৎ এই জকির বিভিন্ন অবস্থানে রিডিং নিয়ে আমরা একটা কিছু পেয়েছি। এখন আমরা কি করব, আমাদের কাজ হবে যে এই আর বাই এক্স, অর্থাৎ এখানে যে এল বলছি, এবার আমি ধরে নেবো এদিকে এন কারেকশান λ1 আর এদিকের এন কারেকশান λ2, অর্থাৎ যা আমি এল ধরছি তার সঙ্গে আরও ল্যামডা সেন্টিমিটার যোগ করতে হবে। আবারও আমি বলছি, ধরো আমার তারটা হচ্ছে 100 সেন্টিমিটার, কিন্তু তারটার ইফেক্টিভ লেন্থ দেখা যাবে 100.2 সেন্টিমিটার, এদিকে দেখা যাবে 100.08 সেন্টিমিটার আছে, আর ওদিকে দেখা যাবে 100.12 সেন্টিমিটার আছে। অর্থাৎ এই যে 100 প্লাস আমি 0.08 করলাম, এইটাই হচ্ছে এদিকের প্রান্তিক শুদ্ধি। 100 কেন করলাম, 100.2 সেন্টিমিটার, এইদিকে দেখা যাবে 50.08 আছে, আর ওইদিকে দেখা যাবে 50 এরকম আছে, দুটো একটা তারের দুই দিকটাই এরকম রয়েছে। তাহলে আমার এদিকে 50 প্লাস 0.8, অর্থাৎ আমি যে এল পেয়েছিলাম এই এলের সঙ্গে আমি এটা λ1 যোগ করব, এই 0.8টা কারেকশান হিসাবে। আর এই দিকে যেটা করলাম যে 100 মাইনাস এল, মানে এই যে 50টা পেয়েছি, এই 50টা, এটা 100 মাইনাস 50 করে 50 পেয়েছি, 100 মাইনাস 50, এটা হচ্ছে 100 মাইনাস এল, তার সঙ্গে কত যোগ হচ্ছে না 0.12, এখানে λ2টা হলো এই 0.12। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো যে সামান্য ত্রুটি থাকে, সামান্য হলেও সেই ত্রুটিটা যত আমরা মিনিমাইজ করতে পারবো তত আমাদের ভ্যালুটা ঠিকঠাক আসবে। অর্থাৎ আমরা এই যে পরীক্ষাটার সাহায্যে রোধ নির্ণয় করতে চাইছি, আমরা কিন্তু অনেক নিখুঁতভাবে পরিমাপ করতে পারবো যদি আমাদের এই λ1 λ2 এই ভ্যালুগুলো জানা থাকে বা এসে যায়। এই ভ্যালুগুলো কিভাবে নির্ণয় করব, দেখো এই অবস্থায় আমি কি করলাম, এই রকম আমি সার্কিটটাকে তৈরি করে আর এর মান জানলাম, এক্সের মান আমরা নির্ণয় করতে চাচ্ছি। আমরা কি করব, প্রথমে এই ফাঁকে আর রাখলাম আর এই ফাঁকে এক্স রাখলাম, তখন দেখলাম এই ভ্যালুটা আসছে L1
আর এটা আসবে 100 মাইনাস L1। এখানে আর অন্য কিছু গল্প নেই। এবার এখানে তাহলে এই যে এই দিকের যে রোধটা আমি ধরবো, এই রোধটা L1 প্লাস ল্যামডা 1-এর জন্য, আর এই দিকের যে রোধটা ধরবো 100 মাইনাস L1 প্লাস ল্যামডা 2 এর জন্য। তাহলে আমি এখানে কি করতে পারবো যে আর বাই এক্স সমান কী হবে, এইটা বাই এটা, অর্থাৎ এখানে কী হবে L1 প্লাস ল্যামডা 1 বাই 100 মাইনাস L1 প্লাস ল্যামডা 2। এরপরে আমি কি করব না, এটাকে উল্টে দেবো, এইটাকে আমি এই ফাঁকে নিয়ে আসবো, এইটাকে এই ফাঁকে নিয়ে আসবো, তখন কিন্তু এই ভ্যালুটা সেম থাকবে না, স্বাভাবিক ব্যাপার। আমি পি বাই কিউ করছি সমান আর বাই এস হয়, আমি যদি কিউ বাই পি করি তখন তো আর এস যদি সমান হতো তবে তাকে এক বলতে পারতাম, এখন তো সমান হবে না। সেক্ষেত্রে এই এলের ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ধরা যাক এটাকে আমি যখন এক্স করলাম আর এটাকে যখন আর করলাম, এখানে মোছার সুবিধা আছে বলে মুছছি, এখানে সব তখন জকির অবস্থানটা L2 হলো, তখন আমি এটা L2 বাই ল্যামডা প্লাস ল্যামডা 1 লিখব, আর এখানে 100 মাইনাস L2 হবে, অর্থাৎ 100 মাইনাস L2 প্লাস ল্যামডা 2 আমি এটাকে ধরতে পারবো। সেক্ষেত্রে হবে কি না, আমি এক্স বাই আর লিখব, এক্স বাই আর সমান আমি কি পাবো ল্যামডা 2 প্লাস এই L2 প্লাস ল্যামডা 1 বাই 100 মাইনাস L2 প্লাস ল্যামডা 2। এইটা হলো 1 নম্বর সমীকরণ, এটা হলো 2 নম্বর সমীকরণ। অর্থাৎ আমরা দুটো বাহুতে, অর্থাৎ আমরা হুইস্টন ব্রিজের আমরা 4টে বাহু জানি, 4টে বাহুর মধ্যে এই দুটো বাহু হচ্ছে পরীক্ষালব্ধ, অর্থাৎ এই দুটো বাহুর দৈর্ঘ্য বা রোধ আমরা পরীক্ষা থেকে পাই, আর একটা রোধ আমরা ফিক্সড করে রাখি, আর একটা রোধ আমরা নির্ণয় করার চেষ্টা করি, এই রোধটা ফিক্সড আর এই রোধটা নির্ণয় করার চেষ্টা করি। এখানে এইটাকে এরকম কুচকুচকুচু দিতে হবে, আর এখানে রোধের বাক্স বলে দেখাতে হয়। এবার তুমি দেখো এটাকে আমি কী করলাম, ডান ফাঁক আর বাম ফাঁক যদি বলি, এই বাম ফাঁকের রোধটা ডান ফাঁকে নিয়ে গেছি, ডান ফাঁকের রোধটা বাম ফাঁকে নিয়ে এসেছি, অর্থাৎ রোধের অদল বদল করেছি। দুটো বাহুর যে রোধ, পি কিউ বাহুর যে রোধ, তার অদল বদল আমি ঘটিয়েছি। তার জন্য আমি এটাকে আর বাই এক্স লিখেছিলাম আগে, এখন আমি এক্স বাই আর লিখেছি, লিখে আমি এই দুটো ইকুয়েশান পেয়েছি। এখন আমি যদি 1 আর 2 গুণ করে দিই, 1 আর 2 গুণ করে দিলে কী হবে, এটা 1 পেয়ে যাবে। এটা সমান কী হবে, এটা হবে L1 প্লাস ল্যামডা বাই 100 মাইনাস L1 প্লাস ল্যামডা 2। গুণ করলে একটা বড় আসবে, বাদ দাও, এটাকে তুমি উল্টে দাও, এটাকে উল্টে দিলে কী হবে, আর বাই এক্স হবে, আর বাই এক্স সমান কী হবে 100 মাইনাস L2 প্লাস ল্যামডা 2 বাই L2 প্লাস ল্যামডা 1। এবারে তুমি এটা আর এটা ইকুয়াল করে দেবে, এই 2 নম্বরকে উল্টে দিয়ে এটাকে এটা ইকুয়াল করবে, তাহলে L1 প্লাস ল্যামডা 1 বাই 100 মাইনাস L1 প্লাস ল্যামডা 2 সমান হবে 100 মাইনাস L2 প্লাস ল্যামডা 2 বাই L1 প্লাস ল্যামডা 1। এখানে তুমি যেগুলো নির্ণয় করলে সেগুলো কি কি, L1 নির্ণয় করেছো, L2 নির্ণয় করেছো, এখানে L1 এখানে L2 সব বসিয়ে দিলে তুমি এখানে ল্যামডা 1 আর ল্যামডা 2 এর একটা রিলেশান পেয়ে যাবে। এবারে তোমাকে কি করতে হবে না, এইটা তোমাকে আরেকটা রিলেশান পেতে হবে। আরেকটা রিলেশান পেতে গেলে তোমাকে কি করতে হবে না, এখানে তুমি এই দুটোকে গুণ করে সেই রিলেশানটা একটু বড় লাগছে এখানে, কিন্তু তুমি যখন ভ্যালুগুলো বসিয়ে দেবে তখন কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে, সেই রিলেশানগুলো তখন আরও সহজ হয়ে আসবে, সহজ ফর্মে চলে আসবে। যখন নিউমেরিক্যাল বসানো হবে তখন তুমি আলফা আর ল্যামডার মান বের করতে পারবে। আর যখনই এই ল্যামডা 1 আর ল্যামডা 2 এর মান বের করতে পারবে, যখনই তুমি ল্যামডা 1 ল্যামডা 2 এর মান বের করতে পারবে, তখন এই যে পরীক্ষালব্ধ মানটা, এই মানটার সঙ্গে তুমি ল্যামডা জুড়ে যখন তুমি এক্সের মানটা বের করতে চাইবে, তখন কিন্তু তোমার সঠিক আসবে, অর্থাৎ অনেকটাই সঠিক আসবে, এন্ড এরর দূর করা যাবে। অর্থাৎ প্রান্তিক ত্রুটি কি না, এই কানেক্টিং ওয়্যার, অর্থাৎ একটা বর্তনীতে বিভিন্ন তারের কারণে অথবা এই স্কেলের সেটিংয়ের কারণে, এন্ড সেটিংয়ের কারণে, হ্যাঁ, অথবা এই ঝালাইয়ের কারণে
কি হয়, কিছু কিছু এরর চলে আসে পরিমাপের ক্ষেত্রে। সেই পরিমাপগুলোকে বলা হয়, সেই ত্রুটিগুলোকে বলা হয় প্রান্তীয় ত্রুটি। আর এই প্রান্তীয় শুদ্ধি এন্ড কারেকশান কীভাবে করা যায় না, প্রান্তীয় ত্রুটি দূর করার জন্য আমরা যে পদ্ধতি নিই সেটা হলো আমরা প্রথমে দুটো প্রান্তে কি কি ত্রুটি থাকতে পারে আমরা ধরে নিই। ধরে নেওয়ার পরে আমরা কি করি, এই বাম পাকের আর ডান পাকের রোধের অদল বদল ঘটাই। অদল বদল ঘটালে আমরা যে রিলেশানগুলো পাই সেই রিলেশান থেকে আমরা আলফা 1, এই আলফা বলা হয়ে যাচ্ছে শুধু, ল্যামডা 1 আর ল্যামডা 2 এর ভ্যালু বের করতে পারি। এইভাবে আমরা এন্ড কারেকশান করতে পারি। ধরো যে এই এক্স আর আর এর ভ্যালুটা তুমি জানলে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এটা যেহেতু একটা বড় একটা সম্পর্ক চলে এসছে, আমি এখানে একটা এক্সাম্পল দেব। হ্যাঁ, সেই এক্সাম্পলটা ধরো আমি এখানে 100 নিলাম আর এখানে 10 নিলাম, বা এখানেও 10 নিয়েছি, এখানেও 10 নিয়েছি। হ্যাঁ, এইরকম এই যে ভ্যালুগুলো আমি যদি নোন ভ্যালু নিই, অর্থাৎ এক্স আর আর, এটা যদি 1 গুণ হয়, এটা যদি n গুণ হয়, ভালো করে লক্ষ্য করো। আমি প্রথমে এখানে পিটাকে আমি রোধ বাক্স দেব, প্রথমে যেটা ছিল, আর এটা ছিল এক্স। এটা দেখা গেল যত গুণ, ধরো এটা n গুণ আর এটা 1 গুণ। ধরো এটা যদি n যদি 2 হয়, তাহলে এটা 2 ওহম হলে এটা 1 ওহম হবে, বা এটা যদি 10 ওহম হয়, এটা 5 ওহম হবে। আমি তাহলে এদের অনুপাতটা ফার্স্টে ফিক্সড করে নিলাম। তাহলে আমি প্রথম ক্ষেত্রে এটাকে কি লিখতে পারবো না, আর বাই এক্স, এটাকে আমি n লিখতে পারবো। আর দ্বিতীয় ক্ষেত্রে আমি যখন উল্টো করছি, তখন এটা কী হবে, 1/n আমি লিখতে পারবো। অর্থাৎ আমি এই দুটো সমীকরণে আমি এই মানগুলো ফিক্সড, আমার দুটো সমীকরণ পেয়েছি, দুটো রাশি আননোন, এটা 1 নম্বর আর এটা 2 নম্বর। এবার আমি কি করব, এটাও আমি নিউমেরিক্যালি পেয়ে যাব। এখন আমি n দিয়ে করছি, তার জন্য একটু লেন্দি হয়ে যাবে। এক্ষেত্রে আমি কি করব না, আমি এটাকে লিখতে পারবো এরকম যে 100 মাইনাস L1 ইন্টু n প্লাস n ইন্টু ল্যামডা 1 সমান হবে L1 প্লাস ল্যামডা 1, এটা ল্যামডা 2, সরি। তাহলে এখানে ল্যামডা 1 আর ল্যামডা 2 আমি কাছাকাছি রাখবো, অর্থাৎ ল্যামডা 1 মাইনাস n ল্যামডা 2, এটাকে এদিকে নিয়ে গেলাম, এটাকে এদিকে নিয়ে আসছি। তাহলে কী হবে, 100 মাইনাস L1 ইন্টু n মাইনাস L1। এইটা একটা সম্পর্ক পাবো, ধরো এটা 3 নম্বর সম্পর্ক। আবার এখান থেকেও একটা সম্পর্ক পাবো, এটাকে গুণ করে দেবো, n ইন্টু L2 প্লাস n ইন্টু ল্যামডা 1 সমান হবে, এটা গুণ করলে একের সঙ্গে 100 মাইনাস L2 প্লাস ল্যামডা 2। তাহলে এখানে কি পাবো, n ইন্টু ল্যামডা 1 মাইনাস ল্যামডা 2 সমান হবে, এইগুলোকে ওদিকে নিয়ে যাব, 100 মাইনাস L2 মাইনাস L ল্যামডা 2। এবার তোমরা এখনও ভাবছো যে এটা এখনও বড় থেকে গেল, তা কিন্তু নয়। তোমরা একটু ভালো করে দেখো, আর এখানে ল্যামডা 2 এখানে চলে গেল কি করে, n এখানে কি লিখলাম, ল্যামডা 1 মাইনাস ল্যামডা 2, এখানে হবে n ইন্টু L2। এবার দেখো এই ভ্যালুগুলো তুমি কিন্তু পরিমাপ করছো, এগুলো মাপতে পারছো, এখানে যখন এক্সপেরিমেন্ট করছো এই ভ্যালুগুলো পেয়ে যাচ্ছো। এই ভ্যালুগুলো পেয়ে গেলে তোমার একটা সিম্পলিফাইড নাম্বার আসবে, ধরো এটা 10, এটা ধরো 10 এলো, আর এটা ধরো 20 এলো, তখন তুমি কিন্তু নির্ণয় করতে পারবে। এনটা তোমার জানা আছে, এটা ধরো 2 এসছে, আর এটা ধরো এনের মান এখানে 2, এনের মান ধরো তুমি এখানে ধরো 10 ওহম দিয়েছো, আর এখানে 5 ওহম দিয়েছো। একেবারে প্র্যাকটিক্যালি আমি বলছি, 10 আর 5 যদি দিয়ে দাও, তাহলে এখানে এনটার ভ্যালু 2 এসে যাবে। তখন তুমি বুঝতে পারছো এই দুটো সহজ সমীকরণ কিন্তু সহজ হয়ে গেল। এবার দেখা যাক সহজ সমীকরণটা কতটা ঠিকঠাক দিয়েছি, এই সংখ্যাগুলোর সঙ্গে যায় কিনা। এখানে আমি যদি এটাকে যদি এরকম করি, 2 ল্যামডা 1 আর এটা হবে মাইনাস 4 ল্যামডা 2 ইকুয়ালস টু, আমি যদি বলি এটা হলে 20, আর এখানে হবে 2 ল্যামডা 1 মাইনাস ল্যামডা 2 ইকুয়ালস টু 20। না, এটা হলো না, 20 হলো না। ল্যামডা 2 0 হলেও আমাদের ক্ষতি নেই, কিন্তু 0 আসাটা বাঞ্ছনীয় নয়, কিছু না কিছু একটা এরর থাকে, প্র্যাকটিক্যালি এটা সম্ভব না। তাহলে তুমি এটাকে, এখানে যে আমি ভ্যালুটা দিয়েছি এটাকে আমি একটু চেঞ্জ করে দিই, এটাকে ধরো আমি এটাকে দিয়ে দিলাম 15, আর এটা 20 আছে থাকবে।
তাহলে এটা কি হবে, এটা আমি 2 দিয়ে গুণ করেছি, তাহলে এটা হবে 30 আর এটা থেকে এটা বাদ দেবো না, এটা থেকে এটা বাদ দেবো, এটা থেকে এটা বাদ দিলে এটা থেকে এটা বাদ যাবে, তারপরে এটা পজিটিভ রাখতে হবে, 30 নয়, এটাকে আমি 5 করে দিচ্ছি, 5 দুগুণে 10 হয়ে যাবে, আর এটা হলো 20। মানে এগুলো ঠিকঠাকই আসবে, এখানে আমি আন্দাজে নিচ্ছি বলে একটা ভ্যালু দিয়ে তোমাদেরকে বোঝানোর জন্য এটা করছি না। এখানে মাইনাস মাইনাস, এটা থেকে এটা মাইনাস হচ্ছে, তাহলে এটাকে মাইনাস, তাহলে কী হবে 4 মাইনাস ল্যামডা 2 সমান হবে এটা 20 মাইনাস 10, 10, তাহলে ল্যামডা 2 ইকুয়ালস টু হবে 10/3। এইটা আসবে, এটা সেন্টিমিটার এককে আসবে, কারণ এই L1 L2 এগুলো সেন্টিমিটার এককে আছে, এটা আসবে। আবার ল্যামডা 1 পেয়ে যাবে এখান থেকে বসিয়ে, ল্যামডা 1 ইকুয়ালস টু হচ্ছে 5 প্লাস 2 ল্যামডা 2, 2 20/3, তাহলে হবে। আর এটা অনেক বড় চলে এলো, এত এগুলো আসবে না, কিন্তু এত বেশি আসবে না। হ্যাঁ, এখানে কিন্তু আমি একটা জাস্ট বসালাম, এত বেশি এরর কখনোই সম্ভব নয়, কারণ এই যে যন্ত্রপাতিগুলো তৈরি করা হয় এগুলো খুব নিখুঁত করে করা হয়, এখানে কিন্তু এরর অনেকটাই কম আসে। এখন যে যন্ত্রগুলো নিয়ে তোমরা কাজ করবে ক্লাস 12-এ এক্সপেরিমেন্টে, সেখানে দেখবে এরর কিন্তু এত বেশি আসে না। জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম, এখানে আমি নিউমেরিক্যাল দিয়ে বোঝালাম যে এইভাবে এন্ড কারেকশান করা যায়। এন্ড কারেকশান হলো এটার একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে তোমরা মনে রাখবে যে এন্ড কারেকশান করার জন্য এই দুটো এক্সচেঞ্জ করতে হয়। তোমরা সব সময় এক্সপেরিমেন্টের সময় তোমরা মনে রাখবে যে এগুলোকে এক্সচেঞ্জ করতে হয়। আর শুধু তাই নয়, এখানে কম্পিউটারকেও সবসময় চেঞ্জ করতে হয়, অর্থাৎ একটা অভিমুখে একবার কারেন্ট যাবে, আবার উল্টো অভিমুখে একবার কারেন্ট যাবে, নিয়ে আমরা যে ভ্যালুগুলো পাবো তার গড় হলে আমরা সঠিক ভ্যালু জানতে পারবো। এই হলো আজকের লেকচার। আজকের লেকচারে আমি মিটার বিজের কথা বললাম, মিটার বিজের সাহায্যে কী করা যায়, কিভাবে এটা কাজ করে, এর প্রান্তিক ত্রুটি কী, এর যে এরর আসে, যে ত্রুটি আসে মেজারমেন্টের ক্ষেত্রে, সেই ত্রুটি কমানোর উপায় কী, এই সমস্ত আলোচনা করলাম। আশা করি তোমাদের অসুবিধা হবে না। যদি কোনো অসুবিধা থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে এই বিষয়ে অসুবিধা, আমি আবারও তোমাদের সাহায্যের জন্য আমি তৈরি করে দেবো বা কোনোভাবে ইন্টারেক্ট করে দেবো। যাকে আজকে এই পর্যন্তই, ভালো থেকো তোমরা, আজকের মতো বাই বাই।